স্কুল লাইফ অনেকের কাছেই একটা সুন্দর সময়, কিন্তু কিছু মানুষের কাছে এটা একটা ভয়ঙ্কর। আর এটা সত্যিকারের একটা রিয়েলিটি। আমরা সবাই স্কুলে যাই, ভাবি পড়াশুনো করব, অনেক বন্ধু তৈরি করব, নতুন স্মৃতি তৈরি করব। কিন্তু যদি আপনাকে প্রতিদিন স্কুলে অপমান করা হয়, এই গল্পটাও ঠিক সেই রকমই। একটা মেয়ে তার জীবনটাকে বদলাতে চায়, স্কুলে গিয়ে নিজের একটা পরিচয় তৈরি করতে চায়, ভালো করে পড়াশুনো করতে চায়, কিন্তু এই সমাজ, এখানে মানুষজন তাকে সেটা করতে দেয় না। একদিন স্কুলে ঘটে একটা সুইসাইড, আর তারপর সামনে আছে একের পর এক অন্ধকার সত্যি ঘটনা। এই গল্প শুরু হয়েছে খুবই সাধারণভাবে, কিন্তু শেষ হবে একটা ভয়ঙ্কর দিক থেকে। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের এই গল্পের এক্সপ্লেনেশন শুরু করা যাক। গল্পটি শুরু হয় চায়নার একটি স্কুল দিয়ে, যে স্কুলে আর 3 মাস পরেই হবে বিশাল কঠিন এন্ট্রান্স পরীক্ষা, যাতে স্টুডেন্টরা ভালো ইউনিভার্সিটিতে চান্স পায়। সেই জন্য স্টুডেন্টদের পড়াশুনোর বিশাল চাপ। তারা পড়াশুনো ছাড়া অন্য কোনো দিকে এখন তাকায় না। তারা সব সময় পড়াশুনোতেই ব্যস্ত। কেউ টিফিন টাইমেও পড়ছে, কেউ হয়তো সারা রাত জেগে পড়াশোনার জন্য এখন ক্লান্ত হয়ে ক্লাসেই ঘুমোচ্ছে। এই সময় যেন একটা ভীষণ জোরে শব্দ হয়, আর এই শব্দ শুনে সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে বেরিয়ে আসে, ছুটে আসে প্রত্যেকের ব্যালকনিতে। আর ব্যালকনি থেকে আমাদের নিচের দৃশ্য দেখানো হয় একটি মেয়ে ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, আর ছাদ থেকে ঝাঁপ দিয়ে সে সেখানেই পড়ে মারা গেছে। গোটা স্কুল নেমে আসে তাকে দেখার জন্য, কিন্তু কেউ তার দিকে এগিয়ে যায় না। সেই সময় আমাদের চাউনিয়াকে দেখানো হয়, এই গল্পের প্রধান চরিত্র। চাউনিয়া উপর থেকে নেমে আসে, ধীরে ধীরে নিচে নেমে আসে, আর নিচে নেমে সে মেয়েটির দিকে যায়, গিয়ে নিজের সোয়েটারটি খুলে মেয়েটিকে চাপা দিয়ে দেয়। আমরা দেখি কেউ একজন সেই চুপি চুপি করে চাউনিয়ার সেই ভিডিওটি নিয়ে নেয়। সবাই তখন ভিডিও করতে ব্যস্ত, কেউ তখন মেয়েটির দিকে এগিয়ে আসে না। চাউনিয়াও বুঝতে পারে কেউ তার রেকর্ড করেছে, কিন্তু সে কোনো কথাই বলে না। তারপরে সে চুপচাপ ঘরে ফিরে আসে। ঘরে ফিরে এসেও সে মন মোড়া হয়ে বসে থাকে। তার মনে হয় তারই চোখের সামনে একজন মেয়ে মারা গেল। সে পরের দিন যখন স্কুলে আসে, স্কুলে আসতেই তাকে প্রিন্সিপাল রুমে ডাকা হয়। প্রিন্সিপাল রুমে সে এসে দেখে সেখানে কয়েকজন পুলিশ আর গোয়েন্দা এসেছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি ওই মেয়েটিকে দেখেছো লাস্টবারের মতো কোনো কথা বলতে, বা সেই মেয়েটি কি কারোর সাথে কথা বলেছিল? চাউনিয়া জানায় এখানে কেউ কারোর সাথে বন্ধুত্ব করতে আসে না। এইখানে আমাদেরকে একটি পুলিশ অফিসারকে দেখানো হয়। সেই কম বয়সী পুলিশ অফিসারটি এই কথা শুনে বুঝতে পারি আসলে স্কুলে ঠিক কী অবস্থা চলছে। কেউ কারোর সাথে খুব একটা কথা বলে না। চাউনিয়া এখান থেকে বেরিয়ে নিজের রুমে যায়, আর রুমে গিয়ে দেখতে পাই তার বেঞ্চে একটি কেউ লাল কালি ঢেলে দিয়েছে। সে ঘটনায় সে চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ সেম ঘটনাটি তার একজন বান্ধবীর সাথেও ঘটেছিল। এই মেয়েটি, যে মেয়েটি কাল মারা গেছে, সেই মেয়েটি চুপচাপ সেই লাল কালির উপরেই বসে, কিন্তু চাউনিয়া সেইভাবে বসে না। সে ক্লাস টিচারের কাছে কমপ্লেন জানায়। ক্লাস টিচার তাকে বলে এই সমস্ত কিছু মিটমাট করতে, আর ক্লাসে যেন কোনো স্টুডেন্টই এরকমভাবে প্র্যাঙ্ক না করে। ক্লাস টিচার এখানে কথাটি এমনভাবে বলছে সে যেন কোনো কিছুতেই গা করে না। এরপরেই আমাদেরকে আবার চাউনিয়ার বাড়ির দৃশ্য দেখানো হয়। চাউনিয়া বাড়িতে বসে নিজের পড়াশুনো করছিল। হঠাৎ করে তার দরজায় যেন কিসের টোকার শব্দ হয়, আর সেই টোকার শব্দে সে লুকিয়ে পড়ে। চাউনিয়ার মা একটি ভুয়ো কসমেটিক কোম্পানিতে চাকরি করে, আর চাকরি করার জন্যই সে কয়েকজনকে ভুয়ো প্রোডাক্ট বিক্রি করেছিল, আর সেই লোকেরা এখন এসেছে তার ব্যাপারে কমপ্লেন করতে। তাই সে আর তার মা সব সময় তাদের বাড়িতে চুপচাপ লুকিয়ে থাকে। আবার আমাদেরকে পরের দিন স্কুলের দৃশ্য দেখানো হয়। স্কুলের দৃশ্য দেখানো হয় তা এখন টিফিন পিরিয়ড চলছে। টিফিনে সবাই লাঞ্চ করছে। চাউনিয়া যখন নিজের লাঞ্চের জন্য লাইন দিয়েছিল, সেই সময় তার পেছনে 3টি মেয়ে এসে দাঁড়ায়। আর 3টি মেয়ের মধ্যে যে মেয়েটি সেই 3টি মেয়ের লিডার, তার নাম ছিল লাই। সে চাউনিয়াকে ডিস্টার্ব করতে থাকে, তাকে টিজ করতে থাকে। সে চাউনিয়ার ছবি তুলতে চায়। চাউনিয়া সেখান থেকে চলে আসে, কারণ তার মনে পড়তে থাকে আগের যে মেয়েটি সুসাইড করেছে সেই মেয়েটিকেও এই মেয়েটি ঠিক কিভাবে ডিস্টার্ব করতো, আর এরকম ছবি তুলে গোটা ক্লাসে ছড়িয়ে দিত, মেয়েটাকে প্রচুর অপমান করত। আমাদেরকে দেখানো হয় ওই লাই নামে মেয়েটি আগের দিন চাউনিয়ার ছবি তুলেছিল। সেই মেয়েটি এখন নেক্সট টার্গেট হিসেবে চাউনিয়াকে বেছেছে, তাকে বুলি করার জন্য।
এরপরে আমাদেরকে দেখানো হয় সন্ধ্যার দৃশ্য। স্কুল শেষ হয়ে গেছে। চাউনিয়া যখন বাড়ির পথে ফিরে আসছে সেই সময় লাই সেই দুটি মেয়েকে নিয়ে আবার আসে আর চাউনিয়াকে রাস্তার মাঝখানে ঘিরে মারধর করে। চাউনিয়া কোনো কিছুই বলে না, সে সেখান থেকে চুপচাপ বাড়ি ফিরে আসে। আর আমাদেরকে দেখানো হয় আজকে চাউনিয়ার বাড়িতে চাউনিয়ার মাও এসেছে। আর আমরা এখানে জানতে পারি চাউনিয়ার মা আসলে সবসময় চাউনিয়ার সাথে থাকে না, আর মা ওই লোকগুলোর হাত থেকে বাঁচার জন্যই লুকিয়ে থাকে। তবুও তাদের একটাই আশা, চাউনিয়া ওই এন্ট্রান্স এক্সাম পরীক্ষাটা দেবে আর চায়নার সবচেয়ে বেস্ট কলেজগুলোর মধ্যে একটা কলেজে সে চান্স পাবে। তাহলে সে পড়াশুনো করে এই সমস্ত দুর্নীতি আর সমস্ত দুঃখ কষ্টকে দূর করতে পারবে। পরের দিন ক্লাস শেষ করে মেয়েটি আবার ভয়ে ভয়ে বাড়ি ফিরছিল। ভেবেছিল সেই মেয়েগুলি হয়তো আজকে আবার আসবে তাকে রাস্তার মাঝখানে মারতে, কিন্তু তারা কেউ আসে না। সে কিছুটা এগিয়ে আসার পর লক্ষ্য করে কয়েকজন ছেলে অন্য একটি ছেলেকে বেশ মারছে। সে সেইটি দেখে বেশ ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে পুলিশকে ফোন লাগায়। আর সেই ছেলেগুলি তাকে লক্ষ্য করে ফেলে আর তাকে সেখান থেকে টানতে টানতে নিয়ে আসে আর বলে, এই ছেলেটা কি তোমার বয়ফ্রেন্ড হয় যে তুমি একে বাঁচানোর জন্য পুলিশকে ফোন করছো? মেয়েটি তখন কোনো উত্তর দেয় না। এই ছেলেগুলি ওর ব্যাগ সার্চ করে আর ব্যাগ থেকে যা টাকা পয়সা পায় সব নিয়ে নেয়। আর সেই সময় তাকে জোর করে ওই ছেলেটিকে কিস করার জন্য। মেয়েটিও ভয়ে ভয়ে বাঁচার জন্য তাকে কিস করে। আর তারপরে সেই সুযোগে সেই ছেলেটিও তখন বেরিয়ে বাকি ছেলেদের মারতে আরম্ভ করে। আর সেই সময় ছেলেগুলি ভয় পেয়ে চলে যায়। আমরা এখানে জানতে পারি ওই ছেলেটির নাম বেই তারপরে সেই ছেলেগুলিকে মারার পর সেখান থেকে চলে যায়। তবে চলে যাওয়ার আগে মেয়েটির দিকে একবার তাকিয়ে লক্ষ্য করে নেয়। আর তারপরে মেয়েটি আবার নিজের ফ্ল্যাটে ফিরে আসে। ফ্ল্যাটে ফিরে আসলে সে লক্ষ্য করে তার মোবাইলের স্ক্রিনটা ভেঙে গেছে। পরের দিন সকালবেলায় সে আবার এটিএমে যায় আর এটিএম থেকে টাকা বার করে, কিন্তু এটিএম থেকে বেরিয়ে দেখে সেই বেই নামের ছেলেটি তার সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি এসেছে তাকে তার টাকাটা ফিরিয়ে দিতে আর তার সাথে তাকে নিয়ে যায় একটি মোবাইল শপে মোবাইল রিপেয়ার করার জন্য। কিন্তু ছেলেটি হঠাৎ করে নিজেই সেই মেয়েটির মোবাইল নিজে থেকে রিপেয়ার করতে শুরু করে। মেয়েটি তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি এই মোবাইল দোকানে কাজ করো? ছেলেটা তখন জানায়, আমি চুরির মোবাইলগুলোর পার্টস বার করি আর সেগুলোকেই বিক্রি করি। আর বেই তখন তাকে বলে, তুমি যদি আমাকে টাকা দাও আমি তোমাকে প্রোটেক্ট করতে পারবো, কারণ আমি বুঝতে পেরেছি তোমাকেও স্কুলে কেউ বুলি করে আর তুমি বেশ ভালো মতোই বুলির শিকার হয়েছ। তখন চাউনিয়া তাকে জানায়, তুমি তো কাল নিজেকে প্রোটেক্ট করতে পারলে না, তাহলে তুমি আমাকে কি করে প্রোটেক্ট করবে? মোবাইল সারানো হয়ে গেলে মেয়েটি তার কাছ থেকে মোবাইলটি নিয়ে সেখান থেকে চলে আসতে চায় আর বেই তাকে বলে, আমি তোমাকে তোমার বাড়িতে ছেড়ে দিচ্ছি। কিন্তু চাউনিয়া বলে, না, আমি নিজে থেকেই চলে যেতে পারবো। সেই সময় বেই তাকে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি জানায়, আমি তোমাকে আমার পরিচয় দেব না। ছেলেটি তখন বলে, তুমি আমাকে কিস করতে পারলে আর তোমার নাম বলতে পারছো না? সেই সময় সেখানে পুলিশ চলে আসে আর সেই সুযোগে চাউনিয়া সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু বেই তাকে ঠিক কিছুক্ষণ পরে তাকে ফলো করে। এই সময় চাউনিয়া কিছুটা যেতেই দেখতে পায় তার মায়ের কয়েকটা পোস্টার চেটানো হয়েছে আর সেখানে লেখা আছে তার মা চোর ঠকবাজ। এই কথাগুলো দেখে তার বেশ কষ্ট লাগে। সে পোস্টারগুলো ছিঁড়ে ফেলতে চায় আর সেই সময় তাকে দূর থেকে লক্ষ্য করে বেই। সে আর কিছু বলে না। পরের দিন আমরা দেখি তার মায়ের ওই পোস্টারটি নিয়ে এই লাই নামের মেয়েটি সেটি স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয়। সেই ছবিটি দেখে গোটা স্কুল আবার সে মেয়েটির উপরে হাসাহাসি শুরু করতে থাকে। মেয়েটি দুঃখে কষ্টে আর কোনো কিছুই করতে পারে না। সে স্কুল থেকে বেরিয়ে চলে আসে আর বেরিয়ে আসতেই দেখে বেই বাইক নিয়ে স্কুলের সামনেই দাঁড়িয়ে আছে। মেয়েটি আর কোনো কথা না বলে তার বাইকে উঠে যায় আর বলে, আমাকে যেখানে ইচ্ছা নিয়ে চলো, শুধু এই জায়গা থেকে অন্তত বাইরে নিয়ে চলো। সেই সময় বেই তাকে নিয়ে আসে তার বাড়িতে। পরে ছেলেটি তাকে এক বাটি নুডলস করে দেয়, কারণ বুঝতেই পেরেছে সে আজ সারাদিন কিচ্ছু খায়নি। আর সেই সময় ছেলেটি তাকে বলে, আচ্ছা তুমি যে আমার সাথে বাড়ি চলে এলে, তোমার বাড়িতে কেউ টেনশন করবে না? তখন মেয়েটি বলে, তুমি এসব কথা কেন বলছো? তোমার বাড়ির সাথে কি কেউ তোমাকে ম্যানার শেখায়নি? এই সময় ছেলেটি তার কথায় রেগে যায় আর তাকে একদম দেওয়ালে ঠেসে ধরে আর বলে, তুমি আমাকে ম্যানার শেখাচ্ছ? তুমি জানো আমি কী রকমের মানুষ? সময় মেয়েটি আবার কাঁদতে কাঁদতে সেই বাড়ি থেকে বেরিয়ে আসে আর তারপরের দিন সে স্কুলে আসলে সেই মেয়েগুলি তাকে আবার বুলি করে, বারবার তাকে বাস্কেটবলের বল ছুঁড়ে বারবার মারতে থাকে। সেই মেয়েটি আর কোনো কিছুই সহ্য করতে পারে না। সে এবার ঠিক করে সেই পুলিশ অফিসারকে সে সমস্ত কিছু জানিয়ে দেবে। সেই কারণে সে পুলিশ অফিসারকে ফোন করে আর তার সমস্ত ব্যাপারে জানায়।
তার বুলি হবার ব্যাপারে আর তার সে বান্ধবীর সুসাইড করার ব্যাপারে। পুলিশ অফিসার সমস্ত কিছু শুনে এবার জেরা করতে শুরু করে। অফিসার লাইদেরকে জেরা করে বুঝতে পারে এদের মধ্যে দুঃখ বলে কোনো কিছু নেই, এরা একদম স্পষ্টভাবে মিথ্যে কথা বলছে। পুলিশ অফিসার যখন তাকে বলে যে তুমি মেয়েটিকে কেন মেরে দিয়েছো, তখন সে বলে আমি কোনো কিছু করিনি, নিশ্চয়ই তার ফ্যামিলি থেকে তাকে প্রেশার করেছে, আর সেই প্রেশার হ্যান্ডেল না করতে পেরে সে নিশ্চয়ই সুসাইড করেছে। তার চোখ মুখ দেখে পুলিশ অফিসার বুঝতে পারে তার মধ্যে একটু দুঃখ নেই যে তারই ক্লাসের একজন মারা গেছে। সেই সময় পুলিশ অফিসার তাকে বলে তুমি জানো তার বাড়ির লোকেরা তোমার উপরে কেস করেছে। তখন সে জানায় আমি কোনো কিছুই করিনি, আর ওই ফ্যামিলি তো একটা গরিব ফ্যামিলি, ওরা এখন চাইছে কোর্টের কাছে আমাকে দোষী প্রমাণ করে আর আমার ফ্যামিলির কাছ থেকে টাকা চাইতে। আসলে মেয়েটি বেঁচে থাকলে তো এত টাকা পেতো না, তাই আমার মতো একটা বড়লোক মেয়ের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে তার পুরো ফ্যামিলির লোক। একটা বাচ্চা মেয়ের মুখে এরকম কথা শুনে পুলিশ অফিসার বেশ চমকে যায়। সে ভাবতে পারে এই মেয়েটির মধ্যে মানবিকতা বলে কোনো বোধ নেই। সে এবারে বেশ চমকে যায়, আর তারপরে সেই মেয়েটিকে আর তার দুই বান্ধবীকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়, আর তার সাথে সেই ক্লাস টিচারকেও সাসপেন্ড করা হয়। সময় একদিন স্কুল থেকে বেরোতেই সেই চাউনিয়াকে পুলিশ অফিসার তার গাড়িতে রাখে। মেয়েটি তার সেই স্যারের গাড়িতে উঠে যায়, আর সেই স্যারটিকে জিজ্ঞাসা করে আপনি শুধু ওকে সাসপেন্ড কেন করলেন, আর কেন কোনো বড় শাস্তি হলো না। এই সময় পুলিশ অফিসারটি জানায় আমি লাইয়ের সাথে দেখা করেছিলাম, সঙ্গে তার মাও ছিল। আমি বুঝতে পেরেছি লাই যে সমস্ত কাণ্ড করছে এগুলো শুধুমাত্র তার মায়ের প্রশ্রয়ে করছে। তার মা এই সমস্ত কোনো কিছুকেই মেয়ের দোষ বলে মনে করে না। তিনি বলছেন আমার মেয়ে তো যথেষ্ট বড়লোক বাড়ির মেয়ে, তার কি ক্ষমতা থাকবে কোনো গরিব বাড়ির মেয়ে তার পাশে বসুক, সেই স্কুলে পড়ুক? সেইটা বুঝতে পেরেছে পুলিশ অফিসার। আর পুলিশ অফিসারকে সেই দিন তার লায়ের মা বেশ ভালোই অপমান করেছে। পুলিশ অফিসার তাকে বলে এই সমস্ত কিছু নিয়ে তুমি ডিস্ট্রাক্ট হয়ে না, তুমি পড়াশোনাতে মন দাও, দেখবে তুমি বড় হয়ে যাবে, একটা ভালো জায়গায় যাবে, এই সমস্ত কিছু থেকে তুমি নিজেকে বার করে নিতে পারবে। এরপরে আবার আমাদেরকে স্কুলের দৃশ্য দেখানো হয়। স্কুলে এখন সেই টিচারের বদলে একটি নতুন টিচার এসেছে, কিন্তু সেই নতুন টিচারের পড়ানো কোনো ক্লাসের কারোরই ভালো লাগছে না। চাউনিয়া মাঝে মাঝে নিজেকেই দোষ দেয়, সেভাবে হয়তো তার জন্য একজন ভালো টিচারকে সরিয়ে দিতে হলো। সেই সময় একদিন আবার স্কুল ছেড়ে বাড়ি ফেরার সময় সে দেখতে পারে লাই আর তার বান্ধবীরা ঠিক তার বাড়ির সামনে তাকে ঘিরে ধরেছে। তার বাড়ির সামনেই তারা এসে অপেক্ষা করছে। চাউনিয়া সেই সময় সেখান থেকে পালানোর চেষ্টা করে আর বাঁচার জন্য পুলিশ অফিসারকে ফোন করতে থাকে, কিন্তু পুলিশ অফিসারটি কোনো কারণে ফোনটি ধরে না। আর সেই সময় সে বাঁচার জন্য একটি ডাস্টবিনে লুকিয়ে পড়ে, কিন্তু সব সময় আর সারা রাত তো সে ডাস্টবিনে লুকিয়ে কাটাতে পারবে না। তাই সে সেখান থেকে বেরিয়ে আবার বেয়ের বাড়ি চলে যায়। বে তাকে দেখে বেশ অবাক হয়। সে বুঝতে পারে মেয়েটির ঠিক কী অবস্থা হয়েছে, দেখতে পায় গোটা গায়ে ক্ষত হয়ে গেছে। চাউনিয়া বুঝতে পারে বে আর যেমনই হোক ওই বড়লোক বাড়ির মেয়েগুলোর মতো নয় যে তাকে এইরকমভাবে অত্যাচার করবে, তাকে এতভাবে শাস্তি দেবে। বেই তার ক্ষতগুলোতে মলম লাগিয়ে দেয় আর তাকে তার বিছানাটা ছেড়ে দেয় শোবার জন্য। সে নিজে গিয়ে সোফাতে শয়। এই সময় চাউনিয়া বেইকে বলে আচ্ছা আমার কাছে টাকা নেই তোমাকে দেবার মতো, কিন্তু তুমি কি আমাকে প্রোটেক্ট করতে পারবে? এই কথা শুনে বেই বেশ খুশি হয়, কারণ সে প্রথম দিন থেকে এটাই করতে চেয়েছিল। সময় পরের দিন থেকে চাউনিয়ার পেছন পেছন একেবারে লেগে থাকে বেই একদম সব জায়গায় তাকে প্রোটেক্ট করে। এই প্রথম চাউনিয়ার মুখে হাসি। সেই লাই নামের মেয়েটির গ্রুপটিকে একটা হুমকি দেয় যেন চাউনিয়ার থেকে দূরে থাকে। তারা হুমকি পেয়ে বেশ চমকে যায়। তারা ভাবতে থাকে তাকে এই সময় কে প্রোটেক্ট করছে। দিকে আমরা দেখি চাউনিয়া আবার পড়াশোনায় মন দিয়েছে। সে সমস্ত কিছু ছেড়ে এখন পড়াশোনায় বেশ ভালো করেই মন দিয়েছে। পরীক্ষা প্রায় এগিয়ে এসেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে পরীক্ষা। সেই সময় একদিন স্কুল থেকে বেরোতেই সেই লাইলা নামের মেয়েটির সেই বান্ধবী আসে ইয়ার কাছে সাহায্য চাইতে, আর বলে আসলে ও কাউকে না পেয়ে আর তোমাকে না পেয়ে এখন আমাদেরকে বলি করছে, তুমি প্লিজ বলতে পারবে তোমাকে কে প্রোটেক্ট করছে? তাহলে আমি তাকে বলবো আমাকে প্রোটেক্ট করতে। উনিয়া তখন বলে আমি আজ তোমাকে নিজে বাড়ি পৌঁছে দেব। এই কথা শুনে আমরা বুঝতে পারি জাউনিয়ার ভেতরে ঠিক এখন কতটা আত্মবিশ্বাস এসেছে, আর এই আত্মবিশ্বাসগুলো এসেছে শুধুমাত্র বেয়ের জন্য। এই রকমই একদিন বেই হঠাৎ বাড়ি ফিরে আসে, আর জাউনিয়া লক্ষ্য করে বেয়ের গোটা গায়ে বেশ ক্ষত হয়েছে। জাউনিয়া বেইকে জিজ্ঞাসা করে তোমার
গোটা গায়ে এত ক্ষত, তোমার কি কষ্ট হয় না? তোমার কি লাগে না? তুমি কেমন আছো? বেই এই সমস্ত কথা শুনে কেঁদে ফেলে। এই প্রথম তাকে কেউ জিজ্ঞাসা করলো সে কেমন আছে। সে জানায় সে যখন ছোট ছিল তার বাবা তার মাকে আর তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর একটু বড় হতেই তার মাও তাকে ছেড়ে দিয়ে চলে গেছে অন্য একজনের সাথে। বেই একাই মানুষ হচ্ছে, আর কিছুদিন পরেই সে একটি গ্যাংস্টারের আন্ডারে কাজ করে। সেই লোক তাদেরকে কথা ফলো না করলে এইরকমভাবে মারধর করে, আর এই সমস্ত মারধর খেতে খেতে তার এখন অভ্যাস হয়ে গেছে। সমস্ত কথা বলতে বলতে তারা দুজনেই কেঁদে ফেলে, আর আমরা বুঝতে পারি এইবার তারা আস্তে আস্তে কাছাকাছি আসছে। তাদের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে। তারা একসাথে এখন অনেক জায়গায় ঘুরে বেড়াচ্ছে আর সুন্দর সুন্দর সময় কাটাচ্ছে। সময় একদিন জাউনিয়া বেইকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি আমার সাথে চলে যাবে এই সমস্ত ঝামেলা থেকে? বেই জিজ্ঞাসা করে, সেটা কিভাবে সম্ভব? জাউনিয়া বলে, ঠিক সম্ভব, আমরা নিশ্চয় একটা কোনো না কোনো রাস্তা খুঁজে পাবো, দেখবে আমরা ঠিক এই জায়গা থেকে বেরিয়ে যাব। দিন হঠাৎ করেই বেইরা যেখানে থাকতো সেখানে পুলিশের রেড হয়, আর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে, কারণ তারা নাকি একটা রেপ কেসের আসামি, আর সেই কারণে পুলিশ তাদের জেলে বন্দি করে। অন্যদিকে জাউনিয়া স্কুল শেষ করে সে দাঁড়িয়েছিল বেয়ের জন্য, কিন্তু সে বেইকে বারবার ফোন করেও পায় না। বে তার ফোন কিছুতেই ধরছে না, বারবার ফোন সুইচ অফ বলছে। অন্যদিকে সেই মেয়েটিও দাঁড়িয়ে আছে যে মেয়েটিকে জাউনিয়া প্রতিদিন ছাড়তে যায়। এই মেয়েটি আসলে এতদিন এই সুযোগটাই খুঁজছিল কখন জাউনিয়া একা থাকবে, আর এই সুযোগে সদ্ব্যবহার করে সে জাউনিয়াকে নিয়ে গিয়ে তুলে দেয় সেই লাইয়ের হাতে, আর লাই তার উপর অকথ্য অত্যাচার করে, তাকে প্রচুর মারধর করে, সমস্ত অত্যাচারের সীমা ছাড়িয়ে তার উপর অত্যাচার শুরু করে। তার চুল কেটে দেয়, তার জামা কাপড় ছিঁড়ে দেয়, এমনকি তার নগ্ন অবস্থার ভিডিও করে, আর এই সমস্ত কিছু করেছিল শুধুমাত্র তার নিজের শান্তির জন্য। অন্যদিকে বেই জেল থেকে ছাড়া পেয়ে যায়, পুলিশরা তার বিরুদ্ধে কোনো কিছুই প্রমাণ করতে পারে না, আর বে সেখান থেকে বেরিয়ে সবার প্রথমে জাউনিয়াকে ফোন করে, কিন্তু তার ফোন সে কিছুতেই ধরে না, তাই সে ছুটে ছুটে বাড়িতে আসে, আর বাড়িতে এসে সে অবাক হয়ে যায়। বাড়িতে এসে দেখে জাউনিয়া নিজের ছেঁড়া বইগুলোকে আঠা দিয়ে চেটানোর চেষ্টা করছে, আর তার গায়ে আছে একদম প্রায় ছেঁড়া ছেঁড়া একটা জামা কাপড়, তার মাথার চুল আর একটাও গোটা নেই, সমস্ত কিছু একেবারে এবড়ো খেবড়ো, আর গোটা গা একেবারে ক্ষত বিক্ষত। এই সমস্ত কিছু দেখে বেই বেশ রেগে যায়, সে তখনই বদলা নেওয়ার জন্য সেই সময় বেরিয়ে যেতে চায়, কিন্তু জাউনিয়া তাকে জাপটে জড়িয়ে ধরে, তাকে অনেকভাবে শান্ত করে। বুঝতে পারছে সে ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে আর নিজেকে সামলাতে পারে না, তবুও সে একে অপরকে শান্ত করে, আর তারপরে সে জাউনিয়ার চুলগুলো সুন্দর করে কেটে দেয়, একেবারে সমান করে দেয়, সঙ্গে সে তার নিজের চুলও কাটে, আর তারপরে তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে নিজেদের মনকে একটু শান্ত করার জন্য। আর এরপরেই দেখতে দেখতে চলে আসে সেই বহু প্রতীক্ষিত পরীক্ষার দিন। আজকে সকাল থেকে আকাশের অবস্থা বেশ খারাপ, গোটা আকাশ জুড়ে যেন বেশ মেঘলা হয়ে আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেও জাউনিয়া বেশ সুন্দর করে পড়াশুনো করেছে, সে নিজেকে কোনো কিছুতেই পড়াশুনো থেকে ডিস্ট্র্যাক্ট করতে চায়নি। বে এসেছে আবার ওকে আজকের দিনের মতো পরীক্ষা হলে ছাড়তে। এই সময় একটা বিশেষ ঘটনা দেখানো হয় একটি জায়গায় ধস নামে, আর ধস নামতেই পুলিশরা সেই জায়গাটি পরিষ্কার করতে গেলে সেখান থেকে উঠে আসে একটি মৃতদেহ, আর এই মৃতদেহ পরীক্ষা করতেই জানা যায় এই মৃতদেহটি হলো সেই লাই নামে মেয়েটির মৃতদেহ। পুলিশরা এই মেয়েটির মৃতদেহ দেখে বেশ চমকে যায়। পরে শুরু হয় তদন্ত। পুলিশরা লাইয়ের বান্ধবীদেরকে ডেকে পাঠায়, তারা বলে এই সমস্ত কাজ জাউনিয়াই করেছে, কিন্তু জাউনিয়া এই কাজগুলো কেন করেছে তারাই কোনো কথাই বলে না, তারা চুপ থাকে। সময় সেই পুলিশ অফিসারের কাছে সেই ভিডিওটি এসে পৌঁছায়। পুলিশ অফিসার এই ভিডিওটি দেখে চমকে যায়। সে পরের দিন যায় জাউনিয়ার সাথে কথা বলতে, কিন্তু জাউনিয়া তাদেরকে জানায় আমার এখনও 2টো পরীক্ষা আছে, আমি পরীক্ষাগুলো দেওয়ার পর কি আমাকে জিজ্ঞাসাবাদ করা যায় না? পুলিশ জাউনিয়াকে দেখে চমকে যায়, তার মাথার চুলের এই অবস্থা দেখে সে বেশ চমকে যায়, তবুও সে বুঝতে পারছে তারা সবাই তাকে সন্দেহ করছে এই খুনের প্রাইমারি সাসপেক্ট হিসেবে। পুলিশ তার উপর জিজ্ঞাসাবাদ করতে থাকে যে এই খুনটা সে আদৌ করেছে কিনা। জাউনিয়া তাকে জানায় সেই সমস্ত কোনো কাজই করেনি। সেই সময় আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় বেই
তার বন্ধুর কাছ থেকে একটি গাড়ি চেয়েছিল, আর সে গাড়িটি করে সে তার বন্ধুকে হাসপাতালে ছেড়ে দেয় আর বলে সে যেন হাসপাতালে আজকে তার পুরো বডি চেক আপ করে। তারপরে সে গাড়িটি নিয়ে একটি জায়গায় যায়, আর সেইখানে গিয়ে সে লায়ের বডিটা ডাম্প করে দেয়, আর গাড়িটাও সেখান থেকে নিয়ে চলে আসে। পুলিশ সিসিটিভি ফুটেজ খুঁজে পেয়ে ছেলেটিকে ধরে আনে, কিন্তু ছেলেটি তাকে প্রমাণ করে দেয় সে হাসপাতালেই ছিল। সে জানায় তার গাড়িটি সেই রাতে চুরি হয়েছিল। পুলিশরা হাসপাতালে ভিডিও খুলে সেই ছেলেটিকে দেখতে পায়, তাই তারা ছেলেটিকে সাসপেক্ট হিসেবে বাদ দিয়ে দেয়। অন্যদিকে জাউনিয়া বারবার পুলিশদেরকে রিকোয়েস্ট করতে থাকে যে সেই সমস্ত কোনো কাজই করেনি, কিন্তু পুলিশরা তবুও তাকে ছাড়তে নারাজ। সেই সময় বড় একজন সিনিয়র পুলিশ এসে বলে তার পক্ষে এই মেয়েটিকে খুন করে তার গাড়িটাকে নিয়ে গিয়ে তার বডিটাকে ডাম্প করা একার পক্ষে কখনোই সম্ভব নয়। তাছাড়া কালকে তার দুটো পরীক্ষা আছে, অতএব তাকে আজকের মতো ছেড়ে দাও। পুলিশরা তাকে আজকের মতো ছেড়ে দেয়। তবে পুলিশরা তাকে জিজ্ঞাসা করেছিল যে এত বড় একটা ঘটনা ঘটার পরেও, তার এরকম একটা ভিডিও করার পরেও সে কেন পুলিশ কমপ্লেন করেনি। জাউনিয়া তখন জানিয়ে দেয় যে আসলে সে সমস্ত ফোকাসটা তার পড়াশোনাতে দিতে চেয়েছিল, তাই সে এখন কোনো ডিস্ট্রাকশন চায় না, আর এখন তার উপর বাধ্য করা হচ্ছে পরীক্ষার সময় তাকে এখানে বসিয়ে রাখতে। পরে পুলিশরা তাকে ছেড়ে দেয়। সে পরের দিন আবার বাড়ি থেকে বেরোয়, পরীক্ষা হলে যায় পরীক্ষা দিতে, কিন্তু তার পরীক্ষাতে আজকে সে কিছুতেই ফোকাস করতে পারে না। তার বারবার কালকের ঘটনাটার জন্য মনটা বেশ ডিস্ট্রাক্ট হয়েছিল, কিন্তু সেই সময় তার মনের ভেতরে হঠাৎ বেয়ের মুখটা ভেসে ওঠে। বেই তাকে যেন বলছে তুমি কি আমাকে বিশ্বাস করো। সে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ভুলে ভালো করে পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়ে জাউনিয়া যখন হল থেকে বেরিয়ে আসে, সেই সময় হঠাৎ করে একটি ছেলে এসে তার মুখ চেপে ধরে আর তাকে টানতে টানতে নিয়ে যায়। আর যেহেতু জাউনিয়ার পেছনে পুলিশ তাদেরকে ফলো করছিল, তাই পুলিশও তাদের পেছনে দৌড়ায়। আমরা তারপরে জানতে পারি এই ছেলেটি আসলে কেউ নয়, বেই। টানতে টানতে জাউনিয়াকে এখান থেকে নিয়ে যায়, আর পুলিশের সামনে এরকম প্রিটেন্ড করে যে সে এখন মেয়েটি রেপ করতে চাইছে। আর সেই সময় পুলিশ এসে মেয়েটিকে উদ্ধার করে আর ছেলেটিকে ধরে নিয়ে যায়। পরে এইখানে একটা বিশাল বড় টুইস্ট রিভিল হয় যে বেই আর জাউনিয়া দুজনে মিলে এটা আসলেই একটা প্ল্যান করে রেখেছিল। তারা প্ল্যান করেছিল বেই এই খুনটা করবে, আর বেই নিজেকে বলবে সেই মেয়েটির খুন করেছে। সে আসলে মেয়েটিকে খুন করতে চায়নি, সে মেয়েটিকে রেপ করতে চেয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে খুন হয়ে গেছে। পুলিশ যেহেতু অনেক দিন ধরে একজন রেপিস্টকে খুঁজছে, সে সেই জায়গায় নিজেকে রাখবে। সে যেহেতু এখনও কিশোর আছে, প্রাপ্তবয়স্ক হয়নি, তাই তার বেশি দিনের সাজা হবে না। অন্যদিকে মেয়েটিও ততদিন কলেজ পাশ করে যাবে, আর মেয়েটি কলেজ পাস করতে করতে ছেলেটিও জেল থেকে বেরিয়ে যাবে। তারপরেই তারা তাদের সুন্দর জীবন শুরু করতে পারবে। পরে আবার আমাদেরকে দৃশ্য দেখানো হয় পুলিশ বেইকে জেরা করছে। বেই সমস্ত কথাই স্বীকার করছে, তবে সে প্রথমে কোনো কথাই স্বীকার করতে চায়নি। তারপরে আস্তে আস্তে সে স্বীকার করে। সে জানে সে মেয়েটিকে খুন করতে চায়নি, মেয়েটিকে রেপ করতে চেয়েছিল, অ্যাক্সিডেন্টালি খুন হয়ে গেছে। আর সে এটাও বলে সে অনেক দিন ধরে জাউনিয়ার উপর নজর রেখেছিল, সে জাউনিয়াকেও রেপ করতে চেয়েছিল। সময় পুলিশ অফিসারটিরও মনেও সন্দেহ হয় এখানে কিছু তো একটা খটকা আছে। পুলিশ অফিসারটি কোনো কিছুই ঠিক করে প্রমাণ করতে পারে না, তাই সে একটা কাজ করে, সে জাউনিয়াকে থানায় ডেকে পাঠায় আর জাউনিয়া আর বেইকে মুখোমুখি বসায়। পুলিশ অফিসারকে জানায় সে ছেলেটিকে কখনো দেখেনি। এই কথাই বেই বেশ খুশি হয়, কারণ তারা তো এরকমই প্ল্যান করেছিল। সময় পুলিশ অফিসারটি বাধ্য হয়ে বেইয়ের সামনে জাউনিয়ার উপর অত্যাচার করা ভিডিওটি চালিয়ে দেয়। এই ভিডিও দেখে বলে বেশ ভালো ভিডিও, আরও যদি ভালো কোয়ালিটির হতো আরও বেশি মজা আসতো। এই সময় দুই পুলিশ অফিসারই নিজেদের মধ্যে কথা বলে। তারা বলে যে এই ছেলেটি কিছুতেই নিজের দোষ স্বীকার করছে না। আমার মনে হয় না এই ছেলেটি কোনো কাজ করেছে বলে মনে হচ্ছে, এইটা এদের দুজনের কাজ। বেই আর জাউনিয়া দুজন মিলে এই ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু জাউনিয়াকে এই ছেলেটি প্রোটেক্ট করছে। ছেলেটি কিছুতেই চাইছে না মেয়েটি নিজের দোষ স্বীকার করুক। অন্য পুলিশ অফিসারটি বলে তুমি তো এটাই চেয়েছিলে, তুমি তো প্রথমে মেয়েটাকে প্রোটেক্ট করতে চেয়েছিলে, এখন কেন তুমি চাইছো যে মেয়েটা নিজের দোষ স্বীকার করুক। অফিসারটি বলে আসলে আমি তো এই মেয়েটাকে চিনি, মেয়েটা এইভাবে কোনোদিনও বেঁচে থাকতে পারবে না। অন্যের দয়ে এইভাবে মেয়েটা আস্তে আস্তে নিজেকে শেষ করে ফেলবে। এখনও বয়সে ছোট আছে, তাই ও কিছু বুঝতে পারছে না, একটু বড় হলেও বুঝতে পারবে। এরপরে আমাদের দেখানো হয় সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, আর জাউনিয়া বেশ ভালো রেজাল্ট করেছে। সাথে সে আর তার মা দুজনে বেশ খুশি হয়, সে খুব ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে।
সে এখন তার জীবনটা দেখতে পাচ্ছে। তার এত ভালো রেজাল্টের জন্য পুলিশ অফিসার তাকে কনগ্রাটস করতে এসেছে, আর তার সাথে তাকে এটাও জানায় যে তুমি আজকে বেশ খুশি হবে, কারণ যে ছেলেটি তোমাকে রেপ করতে চেয়েছিল সেই ছেলেটির বেশ ভালো শাস্তি হবে, সেই ছেলেটির ফাঁসি হবে। এই কথা শুনে জাউনিয়া একেবারে চমকে যায়। সে তখন কাঁদতে শুরু করে আর পুলিশ অফিসারকে ধাক্কা দিয়ে বলে এটা কখনোই সম্ভব নয়, ওই ছেলেটি বয়সে ছোট, প্রাপ্তবয়স্ক তো নয়, তাহলে ওর কখনোই ফাঁসি হবে না, বড়জোর 4 বছরের জেল হবে। পুলিশ অফিসারটি তখন বলে না, ছেলেটি আসলে তোমাকে মিথ্যে কথা বলেছিল, ছেলেটির খুব তাড়াতাড়ি ফাঁসি হবে। শুনে জাউনিয়া একেবারে কান্নায় ভেঙে পড়ে। সে কিছুতেই আর নিজেকে ধরে রাখতে পারে না। সে বলে তোমরা কেন আমার জীবন থেকে চলে যাচ্ছ না, তোমরা সবাই আমার জীবন থেকে চলে যাও, আমাদেরকে নিজেদের মতো ছেড়ে দাও, আমরা নিজেদের মতো শান্তিতে বাঁচতে চাই। এই সময় আমাদেরকে আসল ঘটনা দেখানো হয় ওই মেয়েটি এই সমস্ত কিছু করার পর নিজে থেকেই ভয় পেয়ে গেছিল। সে ভেবেছিল জাউনিয়া যদি পুলিশ কমপ্লেন করে দেয় এই সমস্ত ভিডিও নিয়ে গিয়ে, তাহলে সে এই পরীক্ষায় কখনো বুঝতে পারবে না, আর তার পড়াশুনো শেষ হয়ে যাবে, তার পুরো জীবন শেষ হয়ে যাবে, তার কেরিয়ারটা একেবারে শেষ হয়ে যাবে। তাই সে জাউনিয়ার কাছে গিয়েছিল টাকা নিয়ে সমস্ত কিছু সেটেলমেন্ট করার জন্য। জাউনিয়া তাকে বারবার চলে যেতে বলে, কিন্তু মেয়েটি সেখান থেকে যেতে চায় না। মেয়েটি তার কাছে অনুরোধ করে, বলে দরকার হলে তুমিও আমার এরকম ভিডিও করে নাও, কিন্তু জাউনিয়া তাকে বারবার চলে যেতে বলে। এই সময় মেয়েটি যেতে না চাইলে জাউনিয়া তাকে ধাক্কা দিয়ে দেয়, আর ওই ধাক্কাতে মেয়েটি সেখান থেকে পড়ে যায়, আর পড়ে সিঁড়ি থেকে পড়ে মেয়েটি মারা যায়। আর এই মৃতদেহটাই নিয়ে গিয়ে বেয়ে ফেলে এসেছিল ওই খালের ভেতরে, আর তারপরে পুলিশ সেটি উদ্ধার করেছে, আর তারপরেই তারা এই বড় প্ল্যানটি করেছে। পরে জাউনিয়া আবার বেয়ের সাথে দেখা করতে পুলিশ স্টেশনে যায়, তবে তারা কেউ কারোর সাথে আর কথা বলে না, তারা শুধু দুজনকে দেখে কাঁদতে শুরু করে। এখানে আমরা জানতে পারি আসলে বে প্রাপ্তবয়স্ক নয়, তার ফাঁসি হবে না, কিন্তু পুলিশ অফিসার চাইছিল যাতে মেয়েটিও নিজের দোষ স্বীকার করে। এরপরে তারা দুজনে মিলে নিজেদের দোষ স্বীকার করে, সেই কারণে তারা আলাদাভাবে 4 বছরের শাস্তি পায়। তারা একসাথে শাস্তি পেয়ে যখন চলে যাচ্ছিল, মেয়েটি তখন তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি যদি অতীতে যেতে পারতে, তুমি কি এই সমস্তগুলোকে আটকাতে পারতে? ছেলেটি তখন বলে, আমি এই সমস্ত কোনো জিনিস বিশ্বাস করি না, আর যেখানে তোমাকে কষ্ট দেওয়া হবে সেরকম অতীতে আমি আর যেতে চাই না। এরপরেই তারা একে অপরের থেকে আলাদা হয়ে যায়। এরপরে কেটে যায় অনেকগুলো বছর। আমাদেরকে জাউনিয়াকে দেখানো হয়। জাউনিয়া এখন একটি স্কুলে টিচার, সে স্কুলে বাচ্চাদেরকে পড়াচ্ছে, আর সেই সময় সে লক্ষ্য করে একটি বাচ্চা মেয়ে মুখ নিচু করে বসে আছে। সে বাচ্চা মেয়েটির মধ্যে যেন নিজের স্কুলবেলাকে দেখতে পাচ্ছে। আর তারপরে সে ক্লাস শেষ হতে মেয়েটির সাথে কথা বলে, মেয়েটিকে বলে তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো, আজ থেকে আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেব। আর এই সময় আমরা দেখি জাউনিয়া সে মেয়েটিকে বাড়ি নিয়ে যাচ্ছে, আর তাদের একটু দূরে পেছন আসছে বেই। আমরা জানতে পারি বেই সারা জীবন তাকে এইভাবে প্রোটেক্ট করে যাবে, কারণ বেই তাকে কথা দিয়েছিল। আর এইখানে আজকের এই অসাধারণ গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমার সাথে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।